আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ছাড়া করার হুঁশিয়ারি খামেনির, সাফ জানালেন পরমাণু ইস্যুতে কোনো ছাড় নয়, মুসলিম বিশ্বের নেতৃত্বে কি ইরান? তেলের সাগরে ভাসছে ইরান, কানায় কানায় ভরে গেছে বিশাল বিশাল তেল ট্যাঙ্কগুলো। এখন চাইলেও কেন উৎপাদন বন্ধ করতে পারছে না তেহরান? এখনো দেখা যায়নি, এমনকি কণ্ঠও শোনা যায়নি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির। কোথায় আছেন তিনি? বেঁচে আছেন কি? তাহলে কার নির্দেশে চলছে ইরান? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবার শুধু ইরান নয়, গোটা উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে বিদায় করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বলেন, ওই অঞ্চলে শত্রুকে নির্মূল করে উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষা দেবে তার দেশ। যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে বলেন, আমেরিকাবিহীন হবে গোটা অঞ্চল। একই সাথে ইরানের নিয়ন্ত্রণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলেও ঘোষণা দেন তিনি। সাউথ জানিয়ে দেন, পরমাণু ও মিসাইল ইস্যুতে কোনো ছাড় দিবে না তেহরান। নৌপথটি থেকে অবরোধ তুলে না নিলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। মোজতবা খামেনির নয়া এই আত্মবিশ্বাসী হুঁশিয়ারির পর প্রশ্ন উঠেছে, মুসলিম বিশ্বের নেতৃত্বে কি এখন ইরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। শুধু হরমুজ প্রণালী নয়, গোটা উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার জন্য মার্কিন সামরিক উপস্থিতিকে দায়ী করে সাফ জানিয়ে দেন, ওই অঞ্চলের শত্রুকে নির্মূল করে উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষা দেবে ইরান। প্রশ্ন তোলেন, মার্কিন পুতুল ঘাঁটিগুলোর যেখানে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি ও সক্ষমতা নেই, তারা কিভাবে গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দেবে? তিনি কড়া ভাষায় সাফ জানিয়ে দেন, পরমাণু মিসাইল ইস্যুতে ইরান এক বিন্দু ছাড় দেবে না। একই সাথে হরমুজ প্রণালীর উপর ইরানের অধিকার থাকবে এবং ইরানের নেতৃত্বে চলবে হরমুজ। হরমুজ থেকে পশ্চিমা শত্রুদের নির্মূল করে উপসাগরীয় অঞ্চলকে ইরান সুরক্ষা দেবে বলে ঘোষণা দেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সাফ জানিয়ে দেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমেরিকাবিহীন। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে মুসলিম বিশ্বের নেতৃত্বে জোরালো অবস্থানে থাকবে ইরান। হরমুজ প্রণালী নিয়ে এই যখন ইরানের অবস্থান, তখন হরমুজকে ট্রাম্প প্রণালী হিসেবে আবারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আর এটি নিয়ে আবারও গোটা বিশ্বে হাসির রোল পড়লে ট্রাম্প জানান তিনি ভুল করে এমনটি বলেননি। বলেন, ডোনাল্ড ট্রাম্প খুব কমই ভুল করে, এটা গণমাধ্যম জানে। এর আগে হরমুজ প্রণালীতে ইরানের উপর আরোপিত অবরোধ সফল হয়েছে এ দাবি করে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। বুধবারের ওই বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, নৌ অবরোধ বোমা হামলার চেয়ে বেশি কার্যকর। এদিকে ইরানে আবারও স্বল্প মেয়াদে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে বিবাদে জড়িয়েছে, তখন এমন পরিকল্পনার খবর সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তবে এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অন্যদিকে নৌ অবরোধ তুলে না নিলে এবং যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলার পরিকল্পনা করলে তার জবাবে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তেলের সাগরে ভাসছে ইরান, তবে এত সম্পদই এখন হয়ে উঠেছে তাদের গলার কাটা। মার্কিন নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালী দিয়ে ইরানি জাহাজ বের হতে পারছে না, ফলে তেহরানের খনিগুলো থেকে উৎপাদিত বিপুল পরিমাণ তেল বিক্রির পথ বন্ধ। আগামী কয়েকদিনের মধ্যে দেশটির তেল জমা রাখার বিশাল বিশাল ট্যাঙ্কগুলোতে আর তেল রাখার জায়গাও থাকবে না। কিন্তু এমন পরিস্থিতিতে তারা চাইলেও কেন উৎপাদন বন্ধ করতে পারছে না? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের কারণে এখন কার্যত বন্ধ ইরানের তেল বিক্রি, ফলে উপচে পড়ছে দেশটির তেলের ভাণ্ডার। তেহরানের মূল শক্তি তেলই নিজেদের জন্য হয়ে দাঁড়িয়েছে গলার কাঁটা। গোপন গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের ধারণা, ইরানের তেল জমা রাখার বিশাল বিশাল ট্যাঙ্কগুলো অবিশ্বাস্য দ্রুত গতিতে ভরে যাচ্ছে। পরিস্থিতি এমন থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্টোরেজ ট্যাঙ্কগুলোতে এক ফোঁটা তেল রাখার মতো খালি জায়গাও থাকবে না। মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলো এমনভাবে ঘিরে রেখেছে যে তেহরান চাইলেও তাদের উৎপাদিত তেল বিদেশে পাঠাতে পারছে না। ফলে প্রশ্ন উঠেছে, অচিরেই কি খনি থেকে তেল ওঠানো বন্ধ করতে বাধ্য হবে ইরান?
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের জেরে বিশ্বের জ্বালানি সরবরাহের হৃৎপিণ্ড হরমুজ প্রণালী পরিণত হয়েছে উত্তপ্ত রণক্ষেত্রে। গত এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে, ফলে দেশটির তেলবাহী জাহাজগুলো স্বাভাবিকভাবে কোথাও যেতে পারছে না। একসময় এই প্রণালী দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারের 20% তেল চলাচল করত। এখন সেই পথে কেবল হামলার ভয়। তেহরান হুমকি দিয়েছে তারা নিজেরা তেল বিক্রি করতে না পারলে অন্য কাউকেও সেই সুযোগ দেবে না। তেহরান ও ওয়াশিংটনের মুখোমুখি অবস্থানের জেরে এখন ক্ষতির শিকার হতে পারে খোদ ইরানেরই জ্বালানি অবকাঠামো। তেল জমা রাখার জায়গা ফুরিয়ে আসার মানে হলো ইরানের সামনে এখন মহাবিপদ। বিশাল বিশাল তেলের ট্যাঙ্ক এবং সমুদ্রে ভাসমান জাহাজ বা ফ্লোটিং স্টোরেজগুলো পুরোপুরি পূর্ণ হয়ে গেলে ইরান বাধ্য হবে মাটির নিচ থেকে তেল ওঠানো বন্ধ করতে। বর্তমানে ইরানি স্টোরেজগুলোতে নিজস্ব ধারণ ক্ষমতার প্রায় 74% বেশি তেল ভরে গেছে। নিরাপত্তার খাতিরে স্টোরেজগুলো সাধারণত 80% বেশি পূর্ণ করা হয় না, কিন্তু চলমান পরিস্থিতিতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নিয়ম ভেঙেই উৎপাদিত তেল জমাচ্ছে তেহরান। অবশ্য সড়ক পথে চীনে কিছু তেল পাঠালেও সেটার পরিমাণ খুবই কম। মার্কিন ট্রেজারি সেক্রেটারির দাবি, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড আর মাত্র কয়েকদিনের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। মার্কিন অবরোধের ফলে বিক্রি বন্ধ হওয়ায় উপচে পড়ছে ইরানি তেলের ভাণ্ডার। তবে দেশটির সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো খনি বন্ধ করে দেওয়া। কারণ তেলের খনি একবার বন্ধ করলে তা পুনরায় চালু করা সাধারণ সুইচ টেপার মতো সহজ কাজ নয়। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে খনির ভেতরে চাপ কমে যায়, কখনো কখনো পানি বা গ্যাস ঢুকে পড়ে, জট লেগে যায় পাইপলাইনে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হুট করে বন্ধ করে দিলে ইরানের তেল খনিগুলো চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে, আর এমন কিছু হলে সেটা হবে দেশটির অর্থনীতির জন্য চরম বিপদের কারণ। ইরানের আয়ের প্রধান উৎস তেলের খনিগুলো অকেজো করে দেওয়াই আমেরিকার প্রধান লক্ষ্য, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। যদিও ইরান দাবি করছে তাদের কাছে এখনও বিপুল পরিমাণ তেল মজুদ আছে এবং তেল জমা হওয়া নিয়ে আসন্ন সংকট তারা সামাল দিতে পারবে, কিন্তু বিভিন্ন সূত্রের তথ্য বলছে তেহরানের হাতে খুব বেশি সময় নেই। নতুন করে তোলা তেল জমা রাখার জায়গা যদি না পাওয়া যায়, তাহলে মে মাসের শেষের দিকে ইরান হয়তো বাধ্য হবে তেল উৎপাদনে বড় ধরনের কাটছাঁট করতে। হরমুজে মার্কিন ব্লকেজ ও তেহরানের দাঁত কামড়ে টিকে থাকার ধাক্কা কতদিন নিতে পারবে বিশ্বের জ্বালানি বাজার, সেটা এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে মোজতবা খামিরের বিভিন্ন সময় লিখিত বিবৃতি আসলেও এখন পর্যন্ত দেখা মেলেনি তার, এমনকি শোনা যায়নি তার কণ্ঠ। অথচ ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার মাসখানেক পেরিয়ে গেছে। এতে গোটা বিশ্বে প্রশ্ন উঠছে, কোথায় আছেন, কেমন আছেন মোজতবা খামেনি? তিনি কি বেঁচে আছেন? আমেরিকা ও ইসরায়েলের দাবি, মোজতবা খামেনি গুরুতর আহত ও কোমায় চলে গেছেন। তাহলে এই অদম্য শক্তিশালী ইরানের নেতৃত্বে কে এখন? কাদের নির্দেশে এত বুদ্ধিমত্তার সাথে যুক্তরাষ্ট্রের একের পর এক চাল হামলা ব্যর্থ করে কড়া জবাব দিচ্ছে খামেনির দেশ? সানজিদা ইসলাম তন্ডের ডেস্ক রিপোর্ট। কোথায় আছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি? কেন নেই প্রকাশ্যে? আদৌ কি বেঁচে আছেন? ঘুরে ফিরে এসব প্রশ্নই উঠে আসে বারবার। কারণ গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর কোথাও অস্তিত্ব নেই মোজতবা খামেনির। তিনি কোথায় আছেন সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য নেই। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গুরুতর আহত মোজতবা খামেনির চিকিৎসা চলছে। যদিও তেহরানের দাবি গুরুতর নয়, সামান্য আহত হয়েছিলেন আলী খামেনি পুত্র, রয়েছেন নিরাপদ স্থানে। এই বক্তব্যের সাথে সাংঘর্ষিক বার্তা দিচ্ছে পরিবর্তিত পরিস্থিতি। কারণ যুদ্ধের সব সিদ্ধান্ত ও নির্দেশনা আসছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর পক্ষ থেকে। প্রশ্ন উঠেছে, কার হাতে ইরানের যুদ্ধকালীন নির্দেশনার চাবিকাঠি? ক্ষমতা কি এখন সর্বোচ্চ নেতার পরিবর্তে IRGCর হাতে? 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশই ছিল শেষ কথা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতার সেই চিরচেনা ভূমিকায় এসেছে বড় পরিবর্তন। ফেব্রুয়ারির শেষে চাপিয়ে দেয়া যুদ্ধের প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার শিকার হলে তার স্থলাভিষিক্ত করা হয় মোস্তফা খামেনিকে। নতুন সর্বোচ্চ নেতার দায়িত্বে এলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আইআরজিসির ভূমিকা ইরানিদের কাছে তো বটেই, আন্তর্জাতিকভাবেও দিনকে দিন স্পষ্ট হচ্ছে। সর্বোচ্চ নেতার ক্ষমতা যে কমতির দিকে তা বাইরের দুনিয়ার কাছেও আর গোপন নেই। ইরানের অন্তত ৩ জন সরকারি কর্মকর্তা জানিয়েছেন ক্ষমতা কাঠামোর শীর্ষে আনুষ্ঠানিকভাবে মোস্তফা খামেনিই আছেন। অবশ্য গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি নির্দেশের পরিবর্তে তিনি শুধু আইআরজিসির সিদ্ধান্তে অনুমোদন দিচ্ছেন। ইরানের কয়েকজন সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে যুদ্ধের কারণে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল SNSC, সর্বোচ্চ নেতার দপ্তর এবং আইআরজিসির একটি ইউনিটের হাতে রয়েছে। অর্থাৎ সিদ্ধান্ত নেয়ার যে একক ক্ষমতা সর্বোচ্চ নেতার ছিল তা এখন আর নেই। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় জড়িত পাকিস্তানের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তার দাবি, আলোচনায় ইরানিদের মতামত জানানোর গতি বেশ ধীর স্থির। এতে সিদ্ধান্ত নেয়ার মতো একক কাঠামো ইরানের নেই বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় ইরানের প্রধান কূটনৈতিক হিসেবে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাথে ছিলেন আইআরজিসির সাবেক কমান্ডার ও পার্লামেন্টের বর্তমান স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তাহলে মোস্তফা খামেনি কোথায় আছেন? জবাব দিয়েছেন নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহল। নিরাপত্তার কারণে মোস্তফা খামেনি আইআরজিসির সহকারীদের মাধ্যমে এবং কখনো কখনো সীমিত অডিও লিঙ্কের সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন তারা। মোস্তফা খামেনিকে নিয়ে গুঞ্জন আর গুজবে পরিস্থিতি যখন এমন ঘোলাটে, তখন ইরানের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেয়া আর যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়ে তেহরানের নেতৃত্বে কোনো মতভেদ নেই। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট শেষে বুথ ফেরত জরিপে পরাজয়ের পথে টানা 15 বছর ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার গঠনের জন্য 294টির মধ্যে ন্যূনতম 148টি আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জেতার আভাস দিয়েছে কোনো জরিপ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় আর শেষ পর্বের ভোট বুধবার শেষ হওয়ার পর থেকেই বিশ্লেষকদের আলোচনায় ঘুরে ফিরে আসছে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় টিকে থাকা না থাকার বিষয়টি। আগামী 4 মে ফলাফল ঘোষণার কথা থাকলেও প্রকাশ্যে আসছে বুথ ফেরত জরিপ। বেশিরভাগ ক্ষেত্রে অন্যতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল আর বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে, যদিও এই রাজ্যের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রে বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত জরিপ চূড়ান্ত ফলাফলের সাথে মেলে না। অবশ্য কিছু ক্ষেত্রে মিলে যাওয়ার নজিরও আছে। ম্যাট্রিজের জনমত জরিপ বলছে 146 থেকে 161টি আসন পেতে পারে বিজেপি, আর তৃণমূলের বিজয়ী হতে পারে 125টি থেকে 140টি আসনে। বিজেপিকে 150টিরও বেশি আর তৃণমূলকে 130টিরও বেশি আসনে এগিয়ে রেখেছে চাণক্য স্ট্র্যাটেজি। পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল এগিয়ে 178 থেকে 189টি আসনে, আর বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। পি মার্কের জরিপ বিজেপিকে সরকার গঠনের পথে এগিয়ে রেখেছে। বলা হচ্ছে সর্বোচ্চ 175টি পর্যন্ত আসনে জয় পেতে পারে বিজেপি, আর তৃণমূল পেতে পারে 118 থেকে 138টি আসন। এবারের নির্বাচনে 90% ভোটার উপস্থিতিতে এরই মধ্যে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। ইরানের ইউরেনিয়ামের মজুদের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে প্রায় 1.5 ঘন্টার ফোনে কথা বলেন এই দুই নেতা। মস্কো জানিয়েছে আলোচনার সময় আগামী মাসে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প জানান ইরান ও ইউক্রেন যুদ্ধ একই সময়ে শেষ হতে পারে। বিস্তারিত মিরফজলি রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পুতিনের এই প্রস্তাবকে ট্রাম্প এক বিশাল কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন।
29 এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1.5 ঘন্টার মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ফোন আলাপের শুরুতে পুতিন সম্প্রতি হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ট্রাম্পকে লক্ষ্য করে চালানো আততায়ীর হামলার চেষ্টার তীব্র নিন্দা জানান এবং ট্রাম্পের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার ফোন আলাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। ট্রাম্প জানান, পুতিন মূলত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে বর্তমান যুদ্ধাবস্থায় ভূমিকা রাখতে আগ্রহী। তবে ট্রাম্প পুতিনকে স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিষয়ে কোনো সহায়তা গ্রহণের আগে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়া নতুন কিছু নয়। 2015 সালের পরমাণু চুক্তির সময়ও রাশিয়া এই কাজটি করেছিল। ট্রাম্প এটি মনে করিয়ে দিয়েছেন যে রাশিয়া চাইলে আবারও সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারে। রাশিয়া ও ইরান উভয়ই মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ। পুতিন যদি ট্রাম্পের সাথে মিলে ইরানের পারমাণবিক জট খুলতে পারেন, তবে রাশিয়ার ওপর থেকেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার দাবি তোলা সহজ হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরান খুব বেশি শক্তিশালী হয়ে উঠলে তা রাশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে ইসরায়েল ও আরব দেশগুলোর সাথে রাশিয়ার যে সম্পর্ক আছে তা রক্ষায় পুতিন একটি ভারসাম্য বজায় রাখতে চাইছেন। তবে বাস্তবতা হলো, ট্রাম্প প্রায়ই আলোচনার পর নিজের মতো করে ইতিবাচক ফল প্রচার করতে পছন্দ করেন। ফলে পুতিন এখনই ইরানের বিপক্ষে যাচ্ছেন এমনটি এত সহজে বলা যাচ্ছে না। পুতিন রাশিয়াকে কেবল একটি মধ্যস্থতাকারীর ভূমিকায় রাখতে চাইছেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ফিলিস্তিন অভিমুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আবারও হানা দিয়ে শতাধিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় জাতিবিদ্বেষী ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এইড মিশন জানিয়েছে, গাজা উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় হানা দিয়ে বহরের অন্তত 15টি নৌযান নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 20টিরও বেশি নৌযান থেকে অন্তত 175 জনকে আটক করে ইসরায়েলের হেফাজতে নেওয়া হয়েছে। বহরে থাকা একাধিক নৌযানের ইঞ্জিন আর যোগাযোগের যন্ত্রাংশ নষ্ট করে এর আরোহীদের সমুদ্রে ফেলে গেছে ইসরায়েলি সেনারা। এতে প্রবল সামুদ্রিক ঝড়ে তাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এক্স হ্যান্ডেলে এর তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। ইসরায়েলের এই দস্যুতার বিরুদ্ধে ইউরোপের নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 1000-এরও বেশি স্বেচ্ছাসেবক 58টি নৌযানের ত্রাণ নিয়ে এ মাসের শুরুতে স্পেন থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে গত বছরও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক বহরে হানা দেওয়ার নিকৃষ্ট নজর গড়েছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে একটি পরিবারের 50 বছরের স্মৃতিবাহী বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন মা ও ভাই, আর জীবিতরা এখন লড়ছেন শুধু শোকের সাথে নয়, প্রিয়জনদের দাফনের জায়গা খুঁজে পাওয়ার কঠিন বাস্তবতার সাথেও। যুদ্ধবিরতির মাঝেও শহর জুড়ে ধ্বংসের চিহ্ন আর মানুষের আর্তনাদ যেন থামছেই না। কিভাবে এক মুহূর্তে বদলে গেল একটি পরিবারের জীবন। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। লেবাননের বৈরুতে যে বাড়িটি গত 50 বছর ধরে একটি পরিবারের হাসি, কান্না আর আবেগের সাক্ষী ছিল, ইসরায়েলি বিমান হামলা মুহূর্তেই তা ধুলোয় পরিণত করেছে। ধ্বংসস্তূপের এই পাহাড়ের সামনে দিশেহারা হয়ে দাঁড়িয়ে আছেন দুই ভাই, ওয়াইল এবং আলী সাব্বাক। তাদের ঘর এখন মাটির সাথে মিশে গেছে, আর সেই ইটের নিচেই চাপা পড়ে মারা গেছেন তাদের মা ও ভাই। শুধু পরিবারের মৃত্যু না, প্রিয়জনদের শেষ বিদায়টুকু জানাতেও তাদের লড়তে হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতার সাথে। দক্ষিণ লেবাননের পৈতৃক গোরস্থানে মা ভাইকে দাফন করার উপায় নেই, কারণ সেই এলাকাটিও এখন ইসরায়েলের লক্ষ্যবস্তু। আমার মাকে ঘরের ভেতরেই পাওয়া গেছে।
সম্ভবত ওই বাদামি আলমারিটার ঠিক পাশেই তিনি ছিলেন। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তিনি একদম অক্ষত ছিলেন, যা কিছুটা হলেও মনে শান্তি দেয়। কিন্তু এখন আমরা যে বিপদে আছি তা হলো তাদের দাফন করার জায়গা খুঁজে পাওয়া। যুদ্ধ কেবল দালানকোঠা গুঁড়িয়ে দেয় না, মানুষের শেষ ইচ্ছেগুলোকেও অর্থহীন করে দেয়। যে মা 1 ঘন্টা আগে ফোনে হাসি মুখে কথা বলছিলেন, এক মুহূর্তের ধ্বংসলীলা তাকে পরিণত করেছে এক নিথর দেহে। আলী যখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে হারানো ভিটা খুঁজছিলেন, তখন তার মনে হচ্ছিল এই শহর এখন এক অপরিচিত গোলকধাঁধা। আমরা বাড়িটা চিনতেই পারছিলাম না। এর অর্ধেকটা উধাও হয়ে গেছে। হামলার মাত্র 1 ঘন্টা আগেও মায়ের সাথে আমাদের কথা হয়েছিল। তিনি বলেছিলেন সবকিছু ঠিক আছে, তিনি হাসছিলেন। এরপর যখন লোকে আমাকে ইন্টারনেটে ধ্বংস হওয়া বাড়ির ছবি পাঠাতে শুরু করলো, তখন বুঝতে পারলাম এটা আমাদেরই ঘর ছিল। ইসরায়েল ও লেবাননের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হলেও পুরো বৈরুত জুড়েই এখন ধ্বংসের গভীর ক্ষত। চারদিকে বুলডোজারের শব্দ আর মানুষের আর্তনাদ। মায়ের ছবির দিকে তাকিয়ে ওয়াইল যখন কথা বলছিলেন, তখন তার কণ্ঠে ছিল না কোনো উচ্চকিত ঘৃণা, বরং ছিল এক গভীর শূন্যতা। কিন্তু এই শূন্যতা যেন বিচারের দাবিকে আরও জোরালো করে তোলে। কারোরই যেন এই অবস্থার মধ্য দিয়ে যেতে না হয়। আমি আর আমার ভাই বোনরাই একমাত্র অভাগা নই যারা এটা সহ্য করছে। সেদিন শত শত, হয়তো হাজার হাজার পরিবার আমার মতোই শোক পালন করছিল। মানুষ শান্তি চায়, কিন্তু বিচার ছাড়া কি শান্তি সম্ভব? এই আইনি ব্যবস্থা যতক্ষণ অপরাধীদের কাঠগড়ায় না দাঁড় করাবে, ততক্ষণ এই সব আলোচনা বৃথা। ধ্বংসস্তূপের পাশে হয়তো একদিন নতুন দালান উঠবে, নতুন মানুষ আসবে, কিন্তু আলী সাব্বাক জানেন, হারানো সেই প্রিয় মুখ আর সেই ফেলে আসা স্মৃতিগুলো কোনো নতুন ইটের গাঁথনিতে ফিরে আসবে না। 1 মাস পর আবার এখানে ফিরে এসে দেখবেন এই জায়গাটা একদম সমান হয়ে গেছে। কয়েক বছর পর হয়তো দেখবেন এখানে নতুন দালান, নতুন সব শিশু, নতুন মা আর ভাইদের বসবাস। আমি এখানে আসব, আমি এই দিনগুলো মনে রাখব, কিন্তু আর কেউ মনে রাখবে না। ধূসর ধুলো আর কংক্রিটের স্তূপের উপর দাঁড়িয়ে 2 ভাইয়ের এই অপেক্ষা যেন এক বিধ্বস্ত জাতির অদম্য টিকে থাকার প্রতীক। বাড়ি ধ্বংস হলেও স্মৃতি যেন কোনো মতেই মুছতে চায় না। বৈরুতের এই প্রতিটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এক একটি অসমাপ্ত গল্প, যা হয়তো কোনো দিনই পূর্ণতা পাবে না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।